আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক এবং বাহক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলটিকে নিয়ে দীর্ঘদিন যাবৎ চক্রান্ত চলছে এবং এই দলটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক তখন থেকেই ভারত এবং তাদের যারা মিত্র, এদেশীয় এবং অন্য দেশীয়, সকলে মিলে এই দলটির টুটি চেপে ধরার জন্যে প্রথমত একেবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ৭ই নভেম্বরের পর ক্ষমতায় এলেন, ঠিক সেই সময়টিতে কোনো কিছু ভেবে ওঠার আগেই তার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ এবং যাকে বলে পুরো বিষয়গুলো বুঝে ওঠার আগেই উইদিন এক সপ্তাহের মধ্যে ভারতীয় পরিকল্পনায় যেভাবে মৌলবাদ ঢুকিয়ে দেওয়া হলো বাংলাদেশের মধ্যে এবং যেভাবে পাকিস্তানের যে মদতপুষ্ট রাজাকার আল বদর আর শামস, তাদের যে হঠাৎ উল্লম্ফন এই বাংলায় শুরু হলো, এটি আত্মস্থ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কম করে হলো ৩০ দিন সময় লেগেছে। অর্থাৎ ১৯৭৫ সনের নভেম্বর মাসের ১০ তারিখ থেকে পরবর্তী ডিসেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত এই একটা মাস তিনি আসলে বোঝার চেষ্টা করেছেন যে দিল্লি বাংলাদেশ নিয়ে কি খেলছে, পাকিস্তান বাংলাদেশকে নিয়ে কি খেলছে, এবং এই খেলার মধ্যেই তিনি তার ক্ষমতাটি পাকাপোক্ত করতে পেরেছিলেন। ফলে জঙ্গিবাদ, সামরিক বাহিনীর মধ্যে যে সকল কিলার গ্রুপ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের যে চক্রটি ছিল, তার সঙ্গে সঙ্গে জাসদ থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক শক্তিগুলো যাদের হাতে অস্ত্র ছিল, তো পুরো বিষয়টিকে তিনি খুব অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। শান্তি সংহতি প্রতিষ্ঠার পাশাপাশি তিনি যে সমস্যাটি ধরতে পেরেছিলেন সেটি হলো যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছে এবং যেভাবে বাঙালি জাতীয়তাবাদকে একেবারে ধারক বাহক হিসেবে আওয়ামী লীগ এবং ভারত একই সঙ্গে যাকে বলা হয় এই নতুন যে রাষ্ট্রটি, সে রাষ্ট্রটির মূল মন্ত্র হিসেবে প্রচার করার চেষ্টা করছে। তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে সূর্য, সেটি অস্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তিনি বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা, এটি তিনি চালু করলেন এবং এই কাজ করার জন্যে তৎকালীন সময়ে বাংলাদেশের যে সকল বিখ্যাত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি ছিলেন, যেমন তরুণদের মধ্যে ফেরদৌস আহমেদ কুরেশি ছিলেন, প্রাজ্ঞদের মধ্যে আবুল মনসুর আহমদ সাহেব ছিলেন, আতাউর রহমান খান সাহেব ছিলেন, কমরেড মনি সিং ছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, ফরিদপুরের অ্যাডভোকেট আব্দুল হামিদ চৌধুরী ছিলেন। এরকম যারা বাংলাদেশের একেবারে জ্ঞান বিজ্ঞানের সব দিক থেকে শ্রেষ্ঠতর, তাদের মাধ্যমে তিনি একটি কমিটি করে তিনি এই বাংলাদেশি জাতীয়তাবাদের একটা রূপরেখা তিনি প্রণয়ন করেন এবং ওটাই বিএনপি রাজনীতির মূল মন্ত্র হিসেবে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিল এবং বিএনপিকে জনপ্রিয় করে তুলেছিল এবং এখনো পর্যন্ত সেটির উপর বিএনপি দাঁড়িয়ে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদ যদি আপনি ধরেন, তাহলে আমরা যে ভূখণ্ডটির জন্য যুদ্ধ করেছি, গাঙ্গেয় বদ্বীপ, এটির উপরে আমাদের একেবারে মৌলিক এবং একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র হিসেবে। কিন্তু যদি আপনি বাঙালিপনাকে, বাঙালিত্বকে জাতীয়তাবাদ হিসেবে আপনি ধারণ করেন, রাষ্ট্রীয় মতবাদ হিসেবে ধারণ করেন, তাহলে সেক্ষেত্রে
এই বাংলা ভাষাভাষী মানুষগুলো, তাদের সঙ্গে আপনার একটা রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপিত হয়ে যায়। যারা ত্রিপুরায় বসবাস করে, আসামে বসবাস করে, মেঘালয়ে বসবাস করে, নাগাল্যান্ডে বসবাস করে, পশ্চিমবঙ্গে বসবাস করে, অথচ বাংলা বলে। তাহলে এই যে অশোক চক্রের যে অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারতের কর্তৃত্বে এই অঞ্চলে যারা বাংলা ভাষাভাষী মানুষ, তারা ভবিষ্যতে একটি নতুন রাষ্ট্র কাঠামোয় যেতে পারে, নতুন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে পারে, এমনকি তারা ভারতের অধীনে চলে যেতে পারে। এরকম একটা ঝুঁকি থেকে যায় বাঙালি জাতীয়তাবাদের মধ্যে। আর যখনই আপনি বাংলাদেশি জাতীয়তাবাদটা ধরবেন, ঠিক তখনই আপনার কাছে মনে হবে যে না, এটি একটি স্বতন্ত্র রাষ্ট্র, সব কিছু আমাদের আলাদা। তো এই বিষয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মনোমস্তিষ্কে আসার কারণে এই ভূখণ্ডে এখনো বিএনপি প্রধানতম জনপ্রিয় রাজনৈতিক দল। তো সেই জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি যে রাজনীতি শুরু করেছেন, এটি তাকে বেশি দিন চালাতে দেয়া হয়নি। তাকে খুন করা হয়েছে এবং বলা হয়ে থাকে যে বিদেশি চক্রান্তে তিনি খুন হয়েছেন, এবং তার সেই বিদেশি চক্রান্তের যে দেশীয় এজেন্ট, তারা কারা কারা তাও কম বেশি আমরা সবাই জানি। এরপর যখন গণভোট হলো তার হত্যাকাণ্ডের পর, সেখানে বিএনপির পক্ষে জাস্টিস সাত্তার এলেন এবং বিপুল ভোটে তাকে হটিয়ে দিয়ে যেভাবে সামরিক শাসন চলল এবং 9টি বছর একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশের এই ভূখণ্ডকে একেবারে খামচি দিয়ে ধরেছিল। এবং এই সময়টি মূলত বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে, ভারতের একটি তাবেদার রাজ্যে এবং একই সঙ্গে পশ্চিমাদের অর্থাৎ আমেরিকারও একটি তাবেদার রাজ্যে পরিণত হয় পুরো 80-র দশকে। বহু মানুষের ঘাম শ্রম দিয়ে আমরা যখন এরশাদ শাহীর পতন ঘটালাম, তখন কার্যত বিএনপির যে ক্ষমতায় আসাটা, এটি ছিল একটা বিশাল নেয়ামত 1991 সালে, যেটি কেউ আশা করেনি। এর কারণ হলো যেভাবে প্লট রচনা করা হয়েছিল, যেভাবে এরশাদের পতনটা অনিবার্য হয়ে পড়েছিল, তখনও ভারতের চক্রান্ত কিন্তু থেমেছিল না। তো সেই চক্রান্তকে মোকাবেলা করে মূলত বিএনপির যে ক্ষমতায় আসাটা, সেটা ছিল একটা অলৌকিক বিষয়। তো আমাদের এই রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে ভারত যেভাবে 10 হাত দিয়ে খেলার চেষ্টা করছে, সেই খেলার হাত থেকে বিএনপি রক্ষা পায়নি। 91 থেকে 96-তে রক্ষা পায়নি। ফলে পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলো এবং আওয়ামী লীগের যেহেতু সভানেত্রী শেখ হাসিনা, ওই জমানাতে ঠিক এই ভারতের যে খেলাধুলাটা, এটা ঠিক ওইভাবে বুঝে উঠতে পারেননি। ফলে তাকেও কিন্তু বিদায় নিতে হয়। আবার বিএনপি ক্ষমতায় এলো, কিন্তু বিএনপি দ্বিতীয়বার ক্ষমতা আসার পরও ভারতের যে লীলা খেলা, এরশাদের মতো তারা বুঝতে পারেনি। তার ফলে কি হলো, আর একটা 1-11 চলে এলো এবং এই 11-র সময় বিএনপি আবার সেই ভারতের লীলা খেলার মধ্যে পড়লো। তারপর ভারত যেভাবে হোক তাদের মুরব্বীদের মাধ্যমে আওয়ামী লীগের একেবারে তাদের যে বিশাল একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে সামহাউ তারা তাদের মতাদর্শ, চিন্তা চেতনা এমনভাবে বোঝাতে সক্ষম হলো যে 2009 থেকে একেবারে সেই 5ই আগস্ট 2024 পর্যন্ত মূলত ভারতের একটা ছায়া সরকার এই বাংলাদেশে চলেছে। এই সময়টাতে একটি দেশ থেকে অন্য একটি দেশের যা প্রাপ্য, তার চেয়ে অনেক অনেক বেশি ভারত এখান থেকে রীতিমতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুট করে নিয়েছে। এমনকি বাংলা, বিহার, উড়িষ্যাতে লর্ড ক্লাইভ যে সর্বনাশ করতে পারেনি, তার চেয়ে অনেক অনেক বেশি সর্বনাশ সেই নরেন্দ্র মোদী 2014 থেকে আজ পর্যন্ত আমাদেরকে কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। আমাদের মনে বিকারগ্রস্ততা তৈরি করে দিয়েছেন, মস্তিষ্কের মধ্যে জড়তা তৈরি করে দিয়েছেন, আমাদের তরুণ সম্প্রদায় থেকে শুরু করে একটা বিশাল শ্রেণীর মধ্যে অস্থিরতা তৈরি করে দিয়েছেন। অনেক তরুণ যুবক যারা এই দেশের চাইতে বিদেশে যাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। তো এইরকম একটি অস্থিরতার মধ্যে আবার একটা প্রকৃতির যে লীলা খেলা, সেই লীলা খেলায়
একটা গণ অভ্যুত্থান হয়ে গেল এবং সেখানে আওয়ামী লীগের পতন হলো, আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে গেলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো। বাংলাদেশে এখন অলমোস্ট জামাতের লোক যদি বাদ দেন তাহলে প্রায় সবাই ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে। এমনকি আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এই কারণে বিএনপির বিভিন্ন পর্যায়ে যার যতটুকু যোগাযোগ আছে সেখানে বিএনপি নেতাদের কাছে আত্মসমর্পণ করে সরি বলে তাদেরকে তদবির করে কিভাবে দেশে থাকা যায় বা কিভাবে পালিয়ে যাওয়া যায়, কিভাবে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এইগুলো নিরাপদে থাকে, এই বিষয়গুলো নিয়ে তারাও চিন্তা ভাবনা করছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা জামাতের সঙ্গে বা অন্য কোনো পার্টির সঙ্গে কিন্তু লেনদেন করার চেষ্টা করছে না। তো এই যে গণমানুষের যে ভালোবাসা শ্রদ্ধা, এই জিনিসটি মূলত ভারতকে ভীষণ রকম অস্থির করে তুলছে, চিন্তিত করে তুলছে। এর ফলে এই অল্প কয়েকদিন অর্থাৎ আগস্ট মাস এখনও শেষ হয়নি, আমি যে ভিডিওটি করছি এই আগস্ট মাসের শেষ দিনে, তো এখনও শেষ হয়নি, কিন্তু এরই মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করার জন্য, বিএনপির বিরুদ্ধে আরেকটি গণ অভ্যুত্থান করার জন্য কিংবা বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য দেশের ভেতর এবং দেশের বাইরে যে বহুমুখী চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিপরীতে লড়াই এবং সংগ্রাম করার জন্য বিএনপি এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। এই মুহূর্তে বিএনপির জন্য একটি নির্বাচন এবং খুব দ্রুত একটি নির্বাচন সবার আগে দরকার, এবং নির্বাচনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই পুরো জনপদের নেতৃত্ব বিএনপির কাছে চলে আসবে। কিন্তু এখন যেভাবে সারা বাংলাদেশে দুর্বৃত্তরা চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, এবং তার সঙ্গে যে বিএনপির তৃণমূল পর্যায়ে টাউট বাটপাড়া জড়িত নয় এ কথা বলা যাচ্ছে না, কিন্তু দলগতভাবে তারেক রহমান থেকে শুরু করে সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রাণান্ত চেষ্টা করছেন যে এই অরাজকতার মধ্যে বিএনপির নেতাকর্মীরা পড়ে যেন বিএনপির সর্বনাশ না ঘটে। কিন্তু সার্বিক পরিস্থিতিতে কোনো কিছুই মানে একদম পারা যাচ্ছে না। এর কারণ হলো আমাদের দেশের যে নিয়ন্ত্রণ, আমাদের দেশের যে কর্মকাণ্ড সবই রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক, এবং রাষ্ট্র ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় নিয়ামক হলো পুলিশ, এরপর স্থানীয় সরকার। এখন স্থানীয় সরকারগুলো কেবলমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া প্রায় সবই ভেঙে দেওয়া হয়েছে। আর পুলিশের যে অবস্থা, বিগত রেজিমের যে কর্মকাণ্ড, আওয়ামী লীগ সরকার যে কর্মকাণ্ড, এতে পুলিশের মধ্যে ত্রিমাত্রিক একটা রসায়ন তৈরি হয়েছে। প্রথম রসায়নটা হলো যে ছাত্র এবং জনতার বিক্ষোভ দমন করার জন্য যে নির্বিচার গুলি চালানো হয়েছে, হাজার হাজার ছাত্র জনতাকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে, এটা নিয়ে মামলা হচ্ছে। এই মামলা আতঙ্কে বাংলাদেশের প্রায় সব থানার ওসি, সাব ইন্সপেক্টরদের মধ্যে এক ধরনের মারাত্মক আতঙ্ক বিরাজ করছে। অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে আছে। এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে যে সকল দলবাজ কর্মকর্তা ছিলেন, দুর্নীতিবাজ ছিলেন, তারা অনেকে পালিয়ে গেছেন, অনেকে পালিয়ে আছেন। তাদের সেই জায়গার খুব অল্প জায়গাগুলোতে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, বাকি জায়গাগুলোই মূলত ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়ে আছে। এখানে একটা রসায়ন তৈরি হয়েছে। আর ৩ নম্বর রসায়ন হলো বিএনপি এবং জামাতপন্থী যে সকল কর্মকর্তারা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিলেন, এরা সেই ২০০৯ থেকে এখন পর্যন্ত এই গত ১৫ বছরে হয়তো কেউ এসপি ছিলেন, কেউ সিনিয়র এসপি ছিলেন, কেউ সহকারী যাকে বলে কমিশনার ছিলেন, তো তারা এখন বলতে গেলে বয়োবৃদ্ধ হয়ে গেছেন। ২-৩টে প্রমোশন একসঙ্গে দিয়ে কাউকে ডিআইজি করা হয়েছে, কাউকে এসপি করা হয়েছে, কাউকে এডিশনাল আইজি করা হয়েছে, এবং এই সময়ের মধ্যে তারা এখনও কমান্ডটা গ্রহণ করতে পারেননি। ফলে পুরো পুলিশ প্রশাসনের থানা থেকে শুরু করে হেডকোয়ার্টার পর্যন্ত একটা ভীতিকর, অস্বস্তিকর জড়তা কাজ করছে। মনে হচ্ছে তাদের শরীরে ক্লান্তি, ভয়, আতঙ্ক। আপনি সব থানাগুলো
হাঁটতে গেলে ঠিক একই অবস্থা দেখবেন। পুলিশকে উদাসীন, রাস্তায় যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা উদাসীন, থানায় যারা আছে উদাসীন। ফলে জনগণের সঙ্গে পুলিশের যে শত বছরের যে অ্যাডাপশন, সেই অ্যাডাপশনটা এই মুহূর্তে কাজ করছে না, যা কিনা যারা সরকার পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য মারাত্মক সমস্যা হয়ে দেখা দিয়েছে, আর বিএনপির জন্য তো বটেই। আর এই সুযোগে যারা সুবিধাবাদী, লুটপাটের জন্য যারা একেবারে ওত পেতে ছিল, তারা যার যার মতো করে কিন্তু এই গত 3 সপ্তাহের মধ্যেই যথেষ্ট অর্থকড়ি তারা হাসিল করে ফেলেছে। নিয়োগ, বদলি, দখল থেকে শুরু করে যত কুকর্ম আছে এই অল্প সময়ের মধ্যেই তারা কিন্তু হাসিল করে ফেলেছে, এবং এর একটা বিরাট দায়ভার বিএনপির উপর এসেছে। এবং পত্রপত্রিকাগুলো এমনকি যারা এই 1 সপ্তাহ আগেও বিএনপিকে তেল দেওয়ার জন্য ঘুরতো, এই তারা গত 1 সপ্তাহের মধ্যে কিভাবে যেন উল্টে গিয়েছে। যেমন ধরুন, এস আলমের ওয়্যার হাউস থেকে কতগুলো বিলাসবহুল গাড়ি সে নিরাপদে অন্য জায়গাতে সরিয়ে নিয়েছে। এখন সকল পত্রপত্রিকায় যেটি এসেছে সেটি হলো এস আলম বিএনপির লোকদেরকে স্থানীয়ভাবে ম্যানেজ করে এই গাড়িগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন। এখানে প্রকৃত ঘটনা কি, কারা কারা জড়িত, এর চাইতে বড় ব্যাপার হলো এস আলমের সঙ্গে বিএনপির একটা নিদারুণ যোগাযোগ হয়ে গেছে। এরপর বিএনপির একজন বা একাধিক যে সকল নেতা যারা ব্যবসায়িক নেতা আছেন, তাদের সঙ্গে আওয়ামী লীগের অলিগার যারা ব্যবসায়ী, তাদের যে অংশটি এখনো পালায়নি, তারা সাম্প্রতিক সময় কয়েকটা বৈঠক করেছেন, একসাথে বসেছেন। সব মিলিয়ে এই বৈঠককে সামনে নিয়ে এই বিএনপি এই ব্যবসায়ীদের সাথে একটা দহরম করে ফেলেছে, এবং বিএনপির যে সকল ব্যবসায়ী নেতারা রয়েছে তারা হয়তো হাজার হাজার কোটি টাকা এখান থেকে মেরে দিয়েছে। এই ধরনের প্রোপাগান্ডা এবং এই ধরনের নেতিবাচক খবর সামাজিক মাধ্যমে মশহুর হয়ে পড়েছে। এর ফলে কি হচ্ছে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, এবং বিএনপির সাথে যাদের সম্পর্ক ছিল যে সকল দলগুলো, তারাও এই হঠাৎ করে বিএনপির এই যে দুর্নাম এবং বদনাম, এর কারণে অনেকটা থমকে গিয়েছে। এলডিপির কর্নেল অলি আহমেদ, বিজেপির থেকে শুরু করে অন্যান্য যে সকল রাজনৈতিক দল বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, তারা এই বিষয়ে এখন আর মুখ খুলতে চাচ্ছে না, বা বিএনপির সঙ্গে তারা থাকবে কি না, আলাদা করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপির পাশে কাউকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিএনপির যারা দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী, তারা অবস্থা দৃষ্টে মনে হচ্ছে স্বতন্ত্র দাঁড়াতে চাচ্ছেন, 300 আসনই তারা ইলেকশন করতে চাচ্ছেন, এবং ইসলামী দলগুলোকে একত্র করে তারা একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে এবং এই দেশে ইরানের মতো করে অথবা আফগানিস্তানের মতো করে একটি ইসলামী আমিরাত এটি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এবং তারা মনে করছেন যে যদি তারা এই কাজ করার জন্য 2 বছর থেকে 5 বছর সময় পান, তাহলে তাদের যারা লোকজন রয়েছে, ইসলামপন্থী যারা লোকজন আছে, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত চাঁদাবাজির অভিযোগ আসেনি, দখলবাজির অভিযোগ আসেনি, এবং এই 2 থেকে 5 বছর সময় যদি এভাবে চলতে থাকে, এবং একটা তত্ত্বাবধায়ক সরকার যার কোনো রাজনৈতিক সাপোর্ট আছে কিন্তু রাজনৈতিক সংগঠন নেই, তারা সংগতির কারণে দুর্বল থাকবে, এবং দুর্বল থাকার ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, এবং এখন যা কিছু চলছে এটা আরও জ্যামিতিক হারে বাড়তে থাকবে, এবং এইগুলো সবই বিএনপির ঘাড়ে পড়বে। আর এই সুযোগ ইসলামপন্থী দলগুলো তাদের যে সংগঠন, তাদের যে জনপ্রিয়তা, তাদের যে গ্রাউন্ড ওয়ার্ক, একটা ইসলামী বিপ্লবের জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক, তারা সেটা করতে পারবে, এবং মসজিদ থেকে, মাদ্রাসা থেকে তখন আওয়াজ উঠবে যে একমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই দেশে শান্তি আসতে পারে, তাদেরকে বিশ্বাস করা যায়। এবং দেখুন, দাড়িওয়ালা, টুপিওয়ালা যে সকল পীর মাশায়েখ রয়েছেন, অলি আল্লাহ রয়েছেন, তারা এই অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত না। এবং এই বিষয়টি যখন মানুষের মুখে মুখে প্রচারিত হতে থাকবে, তখন যদি জাতীয় নির্বাচন ঘোষণা করা হয়, বুঝতেই পারছেন ফলাফল কোন দিকে যাবে। তো এই যে বিএনপিকে পুরো রাজনৈতিক ময়দানে বন্ধুহীন করে দেওয়া হয়েছে, একা করে দেওয়া হয়েছে, একা ছেড়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে বিএনপির শক্তিশালী বন্ধু দরকার।
দুর্বল বন্ধু দেওয়া হবে না। গণতান্ত্রিকভাবে বিএনপির জন্য শক্তিশালী বন্ধু দরকার দেশে এবং দেশের বাইরে। আর যদি সেটা বিএনপি না করতে পারে, তাহলে যদি এই সরকার ৫ বছর ক্ষমতায় থাকে, ৩ বছর ক্ষমতায় থাকে, ২ বছর ক্ষমতায় থাকে, এমনকি মাত্র ১ বছরও ক্ষমতায় থাকে আরও বেশি, বিএনপির জন্য নির্বাচন করে নির্বাচনের মাঠ থেকে এই ইসলামী দলগুলোকে মোকাবেলা করে বের হয়ে আসাটা, বিশ্বাস করেন এটা যে কতটা কঠিন হবে এটা কল্পনাই করা যায় না। বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা বিষয়টি দেখবেন, ভাববেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, এটাই আমার বিশ্বাস। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।